সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্টে একটা বাচ্চা হঠাৎ সুপার পাওয়ার পেয়ে যায়, কিন্তু একদিন বাচ্চাটা ল্যাব থেকে পালিয়ে চলে আসে একটা নতুন শহরে। সেখানে তার সাথে দেখা হয় একটা অদ্ভুত লোকের সাথে, যার কাজটা ছিল পুলিশের, কিন্তু সে ছিল গুন্ডা। তো লোকটা যখন বাচ্চাটাকে দেখে তখন তার মনে একটা অদ্ভুত ফিল কাজ করে। তার মনে হয় বাচ্চাটা যেন তার অনেক দিনের চেনা। কিন্তু মজার ব্যাপার হলো, বাচ্চাটাকে সে ওই দিনই প্রথম দেখেছিল। এটা কি শুধুই লোকটার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সত্যিটা আপনার কল্পনাকেও হার মানাবে। বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া মুভি কাঙ্গুভার কথা, যার প্রত্যেকটা মোড়ে থাকা সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তো চলুন সরাসরি গল্পে চলে যাই। তবে তার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, উদিরানের চতুর্থ ছেলের নাম কি? সঠিক উত্তরদাতার নাম আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরুতেই আমরা দেখতে পাই জিটা নামের একটা বাচ্চার ব্রেন নিয়ে কিছু সায়েন্টিস্ট রিসার্চ করছিল। এরই মাঝে বাচ্চাটা হঠাৎ সেখান থেকে পালাতে শুরু করে। তখন একদল কমান্ডো তাকে ধরতে চলে যায়, কিন্তু ধরতে পারে না। জিটা ট্রেনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। সে ট্রেনের ফ্লোরে অদ্ভুত একটা ছবি আঁকতে শুরু করে। আঁকা শেষ হলে সে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। এদিকে ফ্রান্সিস নামের একটা ছেলে তার ফ্রেন্ড কোল্টকে নিয়ে ডিসুজা নামের এক আসামিকে ধরতে যায়। তাদেরকে সেখানকার পুলিশ কমিশনার কাজটা করতে পাঠিয়েছিল। আসলে পুলিশ যে আসামিদের ধরতে না পারে, তাদেরকে ধরার জন্যই ফ্রান্সিসদেরকে হায়ার করা হয়েছে। এর জন্য তারা মোটা অঙ্কের টাকাও পায়। তো ফ্রান্সিস ডিসুজার লোকেদেরকে ধোলাই করে তাকে কমিশনারের কাছে নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ অ্যাঞ্জেলা নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। অ্যাঞ্জেলাও ফ্রান্সিসের মতো একই কাজ করত, আর কমিশনার তাকেও ডিসুজাকে ধরতে পাঠিয়েছিল। যে কারণে সে ডিসুজাকে ফ্রান্সিসের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্রান্সিসও কম যায় না। অবশেষে তারা দুজন ডিসুজাকে টেনে হিচড়ে নিয়ে আসে কমিশনারের সামনে। কমিশনার তখন তাদের জন্য বরাদ্দ টাকাটা দুজনের মধ্যে ভাগ করে নিতে বলে, কিন্তু কেউ রাজি হয় না। উল্টো তাদের নিজেদের মধ্যেই টম অ্যান্ড জেরির মতো ফাইট করতে শুরু করে। সেটা দেখে কমিশনার হতবাক হয়ে যায়। তবে একটা সময় কিন্তু এই দুই টম অ্যান্ড জেরি দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। কিন্তু একদিন একটা ছোট্ট কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকে তারা একইভাবে মারামারি করে আসছে। একদিন কমিশনার তাদের দুজনকে জিতু নামের এক গ্যাংস্টারকে ধরে আনতে বলে। জিতুর ভাই কম্বুটা তার থেকেও বড় গ্যাংস্টার ছিল। তাই কমিশনার ফ্রান্সিস এবং অ্যাঞ্জেলাকে সাবধান করে দেয় যে জিতুর কোনো ক্ষতি হলে কম্বুটা ফ্রান্সিসদের ছাড়বে না। সেটা শুনে ফ্রান্সিসরা খুব টেনশনে পড়ে যায়। তবুও তারা দুজনেই খুঁজতে শুরু করে জিতুকে। ফ্রান্সিসরা জিতুকে খোঁজার জন্য তাদের লোকের পেছনে উঠে পড়ে লাগে, কিন্তু অ্যাঞ্জেলার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এদিকে ফ্রান্সিসরা জিতুকে পাকড়াও করে ফেলে। তখন জিতু পিস্তল বের করে ফ্রান্সিসদের ভয় দেখাতে শুরু করে। একটা পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং সেই হাতাহাতিতে ভুলবশত গুলি লেগে জিতু মারা যায়। সেটা দেখে ফ্রান্সিসরা ভীষণ ঘাবড়ে যায়, কারণ কম্বুটা তো এখন তাদের ছাড়বে না। সৌভাগ্যবশত সেই সময় আশেপাশে কেউ ছিল না, তাই তারা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই হঠাৎ জিটা তাদের সামনে এসে পড়ে। ফ্রান্সিস মনে করে জিটা হয়তো খুন হতে দেখে ফেলেছে। তবে জিটা কোনো রকম রিয়াক্ট না করায় তারা সেখান থেকে বেরিয়ে যায়। জিটাকে দেখে ফ্রান্সিসের একটু আজব লাগে। পরদিন কোল্ট এসে ফ্রান্সিসকে জানায় যে সে অ্যাঞ্জেলার বাড়িতে জিটাকে দেখেছে। সেটা শুনেই ফ্রান্সিস দৌড়ে চলে যায় অ্যাঞ্জেলার বাড়িতে। জিটা তখন ফ্রান্সিসদেরই ছবি আঁকছিল। সেটা দেখে তারা ভীষণ টেনশনে পড়ে যায়। মূলত অ্যাঞ্জেলা জিটার মাধ্যমে জিতুর খুনিকে খোঁজার চেষ্টা করছিল। তাই ছবি কমপ্লিট হওয়ার আগে ফ্রান্সিসরা খুব কৌশলে জিটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে করে যাওয়ার সময় জিটা ফ্রান্সিসের দিকে বেশ অদ্ভুতভাবে তাকিয়েছিল। সেটা দেখে ফ্রান্সিসের বেশ অবাক লাগে। এরই মাঝে হঠাৎ জিটা খুব অসুস্থ হয়ে পড়লে ফ্রান্সিসরা দ্রুত তাকে নিয়ে হসপিটালে চলে যায়। সেখান থেকে তারা জানতে পারে যে জিটার মাথার সার্জারি করে তার ব্রেনটা অল্টার করার চেষ্টা করা হয়েছে, যে কারণে তার মধ্যে কিছু সুপার পাওয়ার চলে এসেছে। সেটা শুনে ফ্রান্সিসরা খুব অবাক হয়। এরপর সে জিটাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে কমান্ডোদের বস জিটার পালানোর কথা শুনে ভীষণ রেগে যায়। তবে জিটার বডিতে একটা ট্র্যাকার লাগানো ছিল। সেটার মাধ্যমে তারা জানতে পারে যে জিটা এখন গোয়াতে আছে। তাই কমান্ডোরা তৎক্ষণাৎ গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ফ্রান্সিসরা দেখে জিটা দেওয়ালে অদ্ভুত কিছু একটা আঁকছে।
ছবিটা আঁকা শেষ হলেই সে দৌড়ে এসে ফ্রান্সিসকে জড়িয়ে ধরে আর তার হাতটা নিজের মাথায় রাখে। এসব দেখে ফ্রান্সিস হতবাক হয়ে যায়। তার কেন যেন জিটাকে খুব পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু আজব ব্যাপার হলো সে কখনোই আগে জিটাকে দেখেনি। সে জিটাকে যে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে তারও কোনো উপায় ছিল না, কারণ বেচারা কথাই বলতে পারতো না। সেদিন মাঝরাতে হঠাৎ জিটার ক্ষুধা পেলে ফ্রান্সিসরা তাকে নিয়ে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। এমন সময় অ্যাঞ্জেলাও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে কোল জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা যেখানেই যাই তুমি সেখানে কিভাবে পৌঁছে যাও? তখন অ্যাঞ্জেলা তাকে জানায় সে ফ্রান্সিসকে ব্রেকআপ গিফট হিসেবে যে নেকলেসটা দিয়েছিল সেটাতে একটা ট্র্যাকার লাগানো ছিল। নেকলেসটা এখন কোল্ড পরে, তাই সেই ট্র্যাকারের মাধ্যমে অ্যাঞ্জেলা তাদের লোকেশন খুঁজে পেয়ে যায়। তবে তাকে দেখে ফ্রান্সিস মোটেও খুশি হতে পারে না। তখন অ্যাঞ্জেলা বলে কম্বুটা জিটার লোকেশন জেনে গেছে, সে যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে, কারণ সে জানে জিটা তার ভাইয়ের খুনিকে দেখেছে। তাই আমি তোমাদের সাবধান করতে এসেছি। ব্রেকআপের পরেও যে অ্যাঞ্জেলা তার কথা এত ভাবে সেটা জেনেই ফ্রান্সিস ইমোশনাল হয়ে পড়ে। সেই সুযোগে অ্যাঞ্জেলা তার হাতের সাথে ফ্রান্সিসের হাতটা হ্যান্ডকাফের মাধ্যমে আটকে দেয়, যাতে ফ্রান্সিস আর সেখান থেকে পালাতে না পারে। মূলত অ্যাঞ্জেলাই কম্বুটাকে খবরটা দিয়েছিল। এরই মাঝে কম্বুটা এসে জিটাকে জিতুর খুনির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জিটা উত্তরই দেয় না। এমন সময় হঠাৎ ওই কমান্ডোরা হেলিকপ্টার এবং গাড়ি নিয়ে এসে রেস্টুরেন্টটা ঘিরে ধরে। তারা রেস্টুরেন্টের ভিতর ঢুকে অ্যাটাক করতে শুরু করে। তখন ফ্রান্সিস আর অ্যাঞ্জেলা গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ফ্রান্সিস জিটাকেও টেবিলের নিচে লুকাতে বলে, কিন্তু জিটা সেখান থেকে এক পাও নড়ে না। কমান্ডো এবং কম্বুটাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। শেষমেশ কমান্ডোরা জিতে গিয়ে জিটাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ফ্রান্সিস তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত বাঁধা থাকার কারণে সে কিছুই করতে পারে না। একটা সময় গুলি লেগে হ্যান্ডকাফটা ভেঙে গেলে সে দৌড়ে চলে যায় জিটাকে বাঁচাতে। সেটা দেখে কমান্ডোরা তার উপর গুলি চালায়, কিন্তু তাতেও ফ্রান্সিস দমে না। সে ওই ট্রাকের পেছন পেছন ছুটতে শুরু করে, যেটাতে করে লোকগুলো জিটাকে নিয়ে যাচ্ছিল। তার পাগলামো দেখে কোল্ট আর অ্যাঞ্জেলা ভীষণ অবাক হয়। তখন ফ্রান্সিস বলে, আমার মনে হচ্ছে ওরা ওই বাচ্চাটাকে নয়, আমার নিঃশ্বাসটাকে কেড়ে নিয়ে যাচ্ছে। কথাটা শুনে তারাও বেশ কনফিউজ হয়ে যায় আর ফ্রান্সিসকে সাহায্য করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে জিটাকে দেখে ফ্রান্সিসের এমন কেন মনে হচ্ছে? সেই রহস্য জানতে হবে অতীতের পাতা থেকে। প্রায় 1000 বছর আগে ভারতে 5টা অদ্ভুত দ্বীপ ছিল। সেগুলোর নাম ছিল মান্ডেয়ার, বাঙ্গারু, মুক্কারু, আরাথি এবং পেরুমাচি। মান্ডেয়ারবাসীদের প্রধান কাজ ছিল জাহাজ বানানো। অস্ত্র তৈরি এবং আয়ুর্বেদিক ঔষধির জন্য প্রসিদ্ধ ছিল ব্যাঙ্গারু। মুক্কারু ছিল জঙ্গলে ঘেরা। অন্যদিকে আরাথির বাসিন্দারা রক্ত দিয়ে গাছের পূজা করত। তাদের মধ্যে কোনো মায়াদয়া ছিল না, যুদ্ধ করাই ছিল তাদের নেশা। সবশেষে নাম আসে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পেরুমাচির। এই দ্বীপের বাসিন্দারা খুবই সাহসী এবং যুদ্ধে পারদর্শী ছিল। প্রত্যেক দ্বীপের একজন করে রাজা ছিল। একদিন রোমান সম্রাট তার 25,000 সৈন্য নিয়ে ভারত আক্রমণের জন্য রওনা হয়। তার প্রথম উদ্দেশ্য ছিল ওই দ্বীপগুলোকে ধ্বংস করে দেওয়া, কারণ ওই দ্বীপগুলো ভারতের মূল শক্তির উৎস ছিল। তার আদেশ অনুসারে সেনাপতি প্রথমে পেরুমাচি দ্বীপকে টার্গেট করে, তবে পেরুমাচির লোকেদের শক্তির সাথে তারা পেরে উঠত না। তাই তারা মান্ডেয়ার দ্বীপের কুরুভাকে তাদের দলে টানার সিদ্ধান্ত নেয়। কুরুভা মান্ডেয়ারবাসী হলেও পেরুমাচির লোকেদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো রোমান সেনাপতি কুরুভাকে জাহাজে ডেকে এনে টাকার লোভ দেখালে সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর তাদের প্ল্যান অনুযায়ী কুরুভা তার বউ এবং ছেলে পূর্বাকে নিয়ে পেরুমাচি বেড়াতে চলে যায়। সেখানে গিয়ে সে রাজাকে বলে রোমান সম্রাট নতুন জাহাজ বানানোর জন্য পেরুমাচি থেকে লোক নিতে চায়, তাদেরকে ভালো পারিশ্রমিকও দেবে। সেটা শুনে রাজা একটু অবাক হয়, কারণ জাহাজ বানানোতে মান্ডেয়ারবাসী প্রসিদ্ধ, তাহলে পেরুমাচি থেকে লোক নিতে হবে কেন? তখন কুরুভা বলে তাদের অনেকগুলো জাহাজ বানাতে হবে, তাই অনেক শ্রমিক দরকার। মান্ডেয়ারে এত মানুষ কোথায়, আর পেরুমাচির মতো এত নিপুণতার সাথে কি তারা কাজ করতে পারে? সেই কথা শুনে রাজা খুশি মনে রাজি হয়ে যায়। পরদিন কুরুভা 100 জন লোককে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে রওনা হয়। হাঁটতে হাঁটতে তারা সবাই ক্লান্ত হয়ে পড়লে কুরুভা জঙ্গলের মধ্যেই একটা জায়গায় সবাইকে বিশ্রাম নিতে বলে। তখন সবাই সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করে। ঠিক সেই সময়ে রোমান সৈন্যরা তাদের ওপর অ্যাটাক করে। পেরুমাচির লোকেরা কিছু করার আগেই সৈন্যরা তাদেরকে নির্মমভাবে হত্যা করে।
এরপর কুরুভা প্রমাণস্বরূপ ওই 100 জনের হাত কেটে রোমান সেনাপতির কাছে নিয়ে যায়। তখন সেনাপতি খুশি হয়ে তাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। এরপর কুরুভা আবারও রাজার কাছে গিয়ে 100 জনকে চায় এবং এবারও রাজা এতে রাজি হয়ে যায়। তারপর সে আবারও আগের মতোই সবাইকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সেই আগের বিশ্রাম করার জায়গাটাতে পৌঁছে যায়। তখনই হঠাৎ একজন বলে ওঠে, এই জায়গাটা বিশ্রামের জন্য ভালো, তাই না? কথাটা শুনে কুরুভা ভীষণ ঘাবড়ে যায়। তখন জানা যায় ওই লোকটা আগের বার কুরুভার হাত থেকে বেঁচে গিয়েছিল। রোমান সৈন্যরা যখন সবার উপর অ্যাটাক করছিল তখন সে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে যখন কুরুভাকে সবার হাত কাটতে দেখে তখন সে নিজেই নিজের হাত কেটে ওই হাতগুলোর মধ্যে মিলিয়ে দেয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এরপর সে রাজ্যে ফিরে গিয়ে রাজাকে সব কিছু জানিয়ে দেয়। তাই এবার তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জঙ্গলে গিয়েছিল এবং তাদের পেছন পেছন গিয়েছিল পেরুমাচির সবচেয়ে শক্তিশালী আর সাহসী যোদ্ধা কাঙ্গুভা। তাকে দেখেই কুরুভার আত্মা কেঁপে ওঠে। কাঙ্গুভা তার কাছ থেকে শঙ্খটা নিয়ে সেটা বাজাতে শুরু করে। সেই সিগন্যাল পেয়ে রোমান সৈন্যরা তাদের ওপর অ্যাটাক করে দেয়। তবে কাঙ্গুভার সামনে কেউ টিকতে পারে না। সে একাই রোমান সৈন্যদেরকে কুপকাত করে ফেলে। এরপর কুরুভার হাত কেটে তাকে জীবন্ত অবস্থায় নিয়ে যায় রাজার কাছে। রাজ্যের সবাই তখন কুরুভার মৃত্যুদণ্ড চাইতে শুরু করে, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে, টাকার লোভে তার শুভাকাঙ্ক্ষীদেরকে মেরে ফেলেছে। সেটা শুনে পূর্বা চিৎকার করে কাঁদতে শুরু করে। সে তার বাবার কাছে যেতে চাচ্ছিল, কিন্তু তার মা তাকে বাধা দেয়। পূর্বা মাও এটা চাচ্ছিল যে অন্যায়কারী সাজা পাক, কিন্তু বাচ্চার মুখটার দিকে তাকিয়ে সে আর আগাতে পারে না। সে কাঙ্গুভাকে অনুরোধ করে পূর্বার দিকে তাকিয়ে তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু রাজ্যের কেউ এতে রাজি হয় না। কুরুভা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছিল তাই কাঙ্গুভাও আর বাধা দেয় না। তখন সবার সামনে কুরুভাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এরপর রাজ্যের সবাই তার পরিবারকেও একই আগুনে মেরে ফেলার দাবি জানায়, কিন্তু এবার কাঙ্গুভা বাধা দেয়। সে বলে কুরুভা অন্যায় করেছিল, তাই সে তার সাজা পেয়েছে, কিন্তু তার পরিবার তো কোনো অন্যায় করেনি, তাহলে তারা কেন শাস্তি পাবে? তবে কেউ তার কথা মানতে যাচ্ছিল না। তখন পূর্বার মা পূর্বাকে কাঙ্গুভার হাতে তুলে দিয়ে বলে, ভাইয়া, তুমি আমাকে ওয়াদা করো তুমি আমার ছেলের খেয়াল রাখবে। কাঙ্গুভা তখন তাকে ওয়াদা করে। এরপর পূর্বার মা নিজেই দৌড়ে গিয়ে ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়। এটা দেখে কাঙ্গুভা হতবাক হয়ে যায়। সে তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর সে সবার সামনে ঘোষণা দেয় যে পূর্বা আজ থেকে আমার ছেলে। তখন আর কেউ পূর্বার গায়ে হাত দেয় না। পরদিন এলাকার বাচ্চারা পূর্বাকে একা পেয়ে বিরক্ত করতে শুরু করে। পূর্বা এতে ভীষণ ভয় পেয়ে যায়। সেটা দেখে কাঙ্গুভা দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, আর ওই বাচ্চাগুলোকে বোঝায় যে পূর্বার তো কোনো দোষ নেই, সে অন্য সবার মতোই নিষ্পাপ। তখন সবাই তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর থেকে পূর্বা কাঙ্গুভার কাছ থেকে যুদ্ধের ট্রেনিং নিতে শুরু করে। এদিকে কুরুভা মারা যাওয়ার পর রোমান সম্রাট নতুন করে পেরুমাচি ধ্বংস করার প্ল্যানিং শুরু করে দেয়। এবার তারা আরাথির রাজা উদিরানের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছিল, কারণ শুরু থেকেই পেরুমাচি আর আরাথি রাজ্যের মধ্যে সম্পর্ক ভালো নয়। উদিরান সবসময় তাকে তাকে থাকতো কখন পেরুমাচির ক্ষতি করা যায়, তাই সে এই সুযোগটাও হাতছাড়া করে না। এদিকে পেরুমাচির রাজা জেনে যায় যে রোমান সম্রাট 25,000 সৈন্য নিয়ে তাদের রাজ্যে আক্রমণ করতে আসছে। রাজা তখন ভীষণ ঘাবড়ে যায়। 25,000 সৈন্যের সাথে লড়াই করা তো আর মুখের কথা নয়, কিন্তু কাঙ্গুভা মোটেও ভয় পায় না। সে রোমানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রত্যেকবার যুদ্ধে যাওয়ার আগে তারা অগ্নি পূজা করত। সেই পূজায় পেরুমাচির সব লড়াকুড়া নিরস্ত্র অবস্থায় মন্দিরে যেত। উদিরানও বিষয়টা জানত, তাই সে ওই সময়টাকে পেরুমাচির লোকেদের উপর অ্যাটাক করার জন্য বেছে নেয়। তখন যেহেতু কারো কাছে অস্ত্র থাকবে না, তাই উদিরানের সৈন্যদের সাথে লড়াইও করতে পারবে না। এটাই ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ। পরদিন যখন পেরুমাচির সৈন্যরা পূজার উদ্দেশ্যে রওনা হয়, সেই সময় আরাথির সৈন্যরা জঙ্গলের ভিতর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। তাদের সাথে উদিরানের 3 ছেলেও ছিল, কিন্তু তারা হয়তো জানতো না তারা কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। কাঙ্গুভা আন্দাজ করে ফেলে যে ওই জঙ্গলের ভেতর তাদের উপর অ্যাটাক করা হবে, তাই সে তার সঙ্গীদেরকে প্রস্তুত হয়ে নিতে বলে। কিছুক্ষণের মধ্যেই আরাথির সৈন্যরা তাদের সামনে এসে দাঁড়ায়। তখন পেরুমাচির সৈন্যদল কাঙ্গুভাকে একটা বিশাল সাইজের গাছ এনে দেয়। কাঙ্গুভা সেই গাছটাকে তার কাঁধে তুলে নিয়ে আরাথির সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। তাদের কাছে কোনো অস্ত্র না থাকলে কি হবে, তারা প্রকৃতিকেই নিজের অস্ত্র বানিয়ে নেয়।
এদিকে আরাথের সৈন্যরা সব অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েও গাঙ্গুভার সাথে পেরে উঠছিল না। গাঙ্গুভা একাই সবাইকে মারতে শুরু করে। একটা পর্যায়ে উদিরানের 2 ছেলেও মারা যায়। এরই মাঝে পূর্বা সেখানে চলে আসলে গাঙ্গুভা তাকে তার তলোয়ারটা এনে দিতে বলে। পূর্বা তখন দৌড়ে গিয়ে গাঙ্গুভার তলোয়ারটা নিয়ে আসে, কিন্তু তলোয়ারটা সে সাহায্য করার জন্য আনেনি, এনেছিল গাঙ্গুভাকে মারার জন্য। গাঙ্গুভা যখন তার হাতটা বাড়িয়ে তলোয়ারটা চায়, তখন পূর্বা গিয়ে তার বুকের ভেতর তলোয়ারটা গেঁথে দেয়। আসলে পূর্বা তার বাবা মায়ের মৃত্যুর জন্য গাঙ্গুভাকে দায়ী করত। সে চুপচাপ থাকলেও কখনো গাঙ্গুভাকে মন থেকে ক্ষমা করতে পারেনি। আর ক্ষমা করবেই বা কেন? এতটুকু বয়সে গাঙ্গুভার কারণে তাকে অনাথ হতে হয়েছে। তাই সে সুযোগ পেয়ে আজকে সেটার প্রতিশোধ নিল। গাঙ্গুভা সেটা দেখে ভীষণ কষ্ট পায়। যাকে সে নিজের ছেলে বলে দাবি করেছিল, সেই আজকে তাকে খুন করতে চাইল। তার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কিন্তু এত বড় আঘাতও তাকে দুর্বল করতে পারে না। পূর্বা সেখান থেকে পালিয়ে যাওয়ার পর গাঙ্গুভা অনেক কষ্টে তার শরীর থেকে তলোয়ারটা টেনে বের করে। এরপর উদিরানের শেষ ছেলের ওপর অ্যাটাক করে। এতে উদিরানের 3য় ছেলেটাও মারা যায়। তারপর গাঙ্গুভা সবার সামনে ঘোষণা দেয় যে 8 দিন পর আরাথি রাজ্যের সাথে তাদের যুদ্ধ হবে। এরপর সে ওই আহত অবস্থায় তার রাজ্যে ফিরে যায়। এরপর রাজা যখন জানতে পারে পূর্বা গাঙ্গুভাকে খুন করার চেষ্টা করেছে, তখন সে পূর্বাকে খুঁজে এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেয়। সেটা শুনে গাঙ্গুভা ভীষণ ঘাবড়ে যায়। সে চাচ্ছিল না পূর্বার কোনো ক্ষতি হোক, তাই সে জঙ্গলে গিয়ে পূর্বাকে খুঁজতে শুরু করে। সে খুব ভালো করেই জানতো পূর্বাকে ওই জঙ্গলেই পাওয়া যাবে। সেখানে যাওয়া মাত্রই পূর্বা আড়াল থেকে তার উপর অ্যাটাক করতে শুরু করে। কিন্তু এতে গাঙ্গুভা একটুও রাগে না, বরং তার কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর তাকে বলে, আমার ওপরে এখন একটা বড় দায়িত্ব আছে। আমাকে রাজ্যের লোকেদের বাঁচাতে হবে, কিন্তু আমি তোমাকে ওয়াদা করছি, শত্রুদেরকে মারার পর আমি তোমার সামনে আত্মসমর্পণ করব। তখন তুমি আমাকে মেরে তোমার প্রতিশোধ নিয়ে নিও। তার কথা শুনে পূর্বা একটু শান্ত হয়। এরপর গাঙ্গুভা তাকে সাথে নিয়ে রাজ্যে ফিরে আসে। পূর্বাকে দেখেই রাজ্যের সবাই ভীষণ ক্ষেপে যায়। তারা ওই ফুটফুটে বাচ্চাটার গায়ে পাথর ছুঁড়তে শুরু করে, কিন্তু গাঙ্গুভা তার গায়ে একটা আঁচড়ও লাগতে দেয় না। পূর্বাকে বাঁচাতে গিয়ে সে নিজে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। রাজ্যের সবাই পূর্বাকে মেরে ফেলতে চাচ্ছিল। তখন গাঙ্গুভা বলে, পূর্বাকে মারার আগে আমাকে মারতে হবে। রাজা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে পূর্বাকে সাহায্য করাটা তার উচিত হচ্ছে না, সে তো একটা বিশ্বাসঘাতকের ছেলে। কিন্তু গাঙ্গুভা কারো কথা মানে না। তখন রাজা বলে, ঠিক আছে, তাহলে পূর্বাকে কালো জঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক। আসলে কালো জঙ্গল একটা ভয়ঙ্কর জায়গা, যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি। গাঙ্গুভা তখন বুঝে গিয়েছিল যে রাজা কেন পূর্বাকে ওই জঙ্গলে পাঠাতে চাচ্ছে, কারণ সেখানকার ভয়ঙ্কর পশু পাখির হাত থেকে বাঁচা ওইটুকু বাচ্চা ছেলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই গাঙ্গুভা বলে, পূর্বা কালো জঙ্গলে গেলে আমিও তার সাথে যাব। এই কথা শুনে সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওই জঙ্গল থেকে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি। সবাই গাঙ্গুভাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাঙ্গুভা কারো বাধা মানে না। সে পূর্বাকে নিয়ে কালো জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে যাওয়ার পর গাঙ্গুভা পূর্বাকে বলে, আমাদের চিন্তাধারা যতই আলাদা হোক না কেন, এই জঙ্গলে কিন্তু আমাদের একসাথে থাকতে হবে, না হলে আমরা দুজনেই মারা পড়ব। কিন্তু পূর্বা তার কথায় পাত্তাই দেয় না। সে একা একাই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা খালের পাড়ে চলে যায়। এদিকে উদিরান তার 3 ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ভীষণ রেগে যায়। সে 8 দিন পূর্ণ হওয়ার আগেই পেরুমাচির সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে পূর্বা যখন ওই খালের পাড়ে বসেছিল, তখনই একটা মস্ত বড় কুমির তার উপর অ্যাটাক করতে আসে। সেটা দেখে পূর্বা ভয়ে চিৎকার করতে শুরু করে। তখন গাঙ্গুভা দৌড়ে চলে যায় পূর্বার কাছে। সেই সময় কুমিরটা পূর্বাকে তাড়া করে বেড়াচ্ছিল। সেটা দেখে গাঙ্গুভা পূর্বাকে বাঁচানোর জন্য ওই কুমিরের সাথে লড়াই শুরু করে। কিন্তু কুমিরের সাথে কি আর মানুষ পারে? তাই গাঙ্গুভাও পারছিল না। তবে সে হারও মানে না। সে অনেক কষ্টে নিজের জীবন বাজি রেখে কুমিরটাকে হারাতে সফল হয়। কিন্তু দুঃখের বিষয়, ততক্ষণে কুমিরটা পূর্বার পায়ে কামড় বসিয়ে দিয়েছিল। এতে তার অনেক রক্তক্ষরণ হয়। রাতে সেই যন্ত্রণায় বেচারার গায়ে জ্বর চলে আসে। তখন গাঙ্গুভা রাত জেগে তার সেবা করে, ঠিক একজন আদর্শ বাবার মতো। কিন্তু রাতে হঠাৎ ঘুমের ঘোরে পূর্বা তার বাবা মায়ের কথা মনে পড়লে কাঁদতে শুরু করে। সেটা দেখে গাঙ্গুভা বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। বাচ্চাটার এমন অবস্থা দেখে তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু সে তো আর মরা মানুষকে ফেরত আনতে পারবে না।
তাই সে সবসময় পূর্বার খেয়াল রাখত, পূর্বাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। কিন্তু এত কিছুর পরেও পূর্বার মন গলে না। এদিকে যুদ্ধের সময়ও ঘনিয়ে আসছিল, তাই পেরুমাচির মেয়েরা যুদ্ধে আহতদের চিকিৎসা করার জন্য আয়ুর্বেদিক ঔষধ জোগাড় করতে চলে যায় বেঙ্গালুরু রাজ্যে। একটা জঙ্গল পার হয়ে সেই রাজ্যে পৌঁছতে হয়। তো মেয়েগুলো যখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখনই আরাথির সৈন্য তাদের উপর অ্যাটাক করে। মেয়েগুলো এতে ভীষণ ভয় পেয়ে যায়, তাদের মধ্যে একজন মারাও যায়। এরপর আরাথির সৈন্যরা তাদেরকে বলে, ডাকো তোমার কাঙ্গুভাকে, তাকে বলো এখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়ে যেতে। তখন মেয়েগুলো তাদের কথা মতো কাঙ্গুভাকে শঙ্খ বাজিয়ে সিগন্যাল দিতে শুরু করে। সেটা শুনে কাঙ্গুভা বুঝে যায় তার রাজ্যের মেয়েরা বিপদে পড়েছে, কিন্তু পূর্বাকে ওই জঙ্গলে একা ফেলে তো সে বেরোতেও পারবে না। তখন সে শঙ্খ বাজিয়ে আবারও মেয়েদেরকে কিছু একটা বলে। সেটা শুনে মেয়েগুলো নিজেদের মধ্যে বলতে শুরু করে, হ্যাঁ, কাঙ্গুভা তো ঠিকই বলেছে। সেটা শুনে আরাথি সৈন্যরা অবাক হয়ে যায়। তারা মেয়েগুলোকে জিজ্ঞেস করে, কাঙ্গুভা কি বলেছে? তখন তাদের মধ্যে থেকে একটা বাচ্চা মেয়ে বলে ওঠে, কাঙ্গুভা বলেছে আরাথির সৈন্যরা তো 15 জন, আর তোমরা তো 25 জন। 25 জন মিলে কি 15 জনকে হারাতে পারবে না? এই কথা বলতে বলতেই মেয়েটা আরাথির সৈন্যের ওপর অ্যাটাক করে বসে। আর তার দেখা দেখি বাকিরাও সাহসিকতার সাথে সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। কাঙ্গুভা নিজ হাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিল। তারা সেই অনুপাতেই যুদ্ধ চালিয়ে যায় এবং শেষমেশ আরাথির সৈন্যদেরকে কুপকাত করে কাঙ্গুভাকে সেটা জানিয়ে দেয়। কাঙ্গুভা সেটা শুনে ভীষণ খুশি হয়। পরদিন পেরুমাচির মেয়েদের উপর অ্যাটাক করার কারণে বিচার করার জন্য পেরুমাচির রাজা এবং আরাথির রাজাকে এক জায়গায় জড়ো করা হয়। সেখানে 2 রাজ্যের বাসিন্দারাও ছিল। সেই সময় উদিরান সুযোগ বুঝে পেরুমাচির সৈন্যদের ওপর অ্যাটাক করে বসে। রাজা তখন দ্রুত একটা পাহাড়ের চূড়ায় চড়তে শুরু করে কাঙ্গুভাকে ওই যুদ্ধের ব্যাপারে জানানোর জন্য। তখনই উদিরান গিয়ে পেছন থেকে তার উপর তীর ছুঁড়তে শুরু করে। তবুও রাজা থামে না। ওই আহত অবস্থায় সে পাহাড়ের চূড়ায় গিয়ে চিলের পায়ে ওই তীরগুলো বেঁধে কাঙ্গুভার কাছে পাঠিয়ে দেয়। এরই মাঝে উদিরান সেখানে পৌঁছে রাজাকে প্রাণে মেরে ফেলে। কাঙ্গুভা ওই তীরগুলো দেখে বুঝে যায় কারা তাদের রাজাকে খুন করেছে। সে রাগে শোকে চিৎকার করতে শুরু করে। সেই রাতেই উদিরান তার সৈন্যদের নিয়ে পেরুমাচি হামলা করার উদ্দেশ্যে রওনা হয়। সেটা দেখে পেরুমাচির লোকেরা ভীষণ ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তারা দেখতে পায় আরাথি থেকে আসা সৈন্যভর্তি জাহাজগুলো কালো জঙ্গলের দিকে যেতে শুরু করেছে। এটা দেখে তারা কনফিউজড হয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, ওরা তো কালো জঙ্গলে যাবেই, ওদের মৃত্যুই তো কালো জঙ্গলে লেখা। আসলে উদিরান কালো জঙ্গলের ভেতর অনেকগুলো মশাল জ্বলতে দেখে মনে করে পেরুমাচির লোকেরা হয়তো তাদের হাত থেকে বাঁচার জন্য কালো জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু তারা আসল রহস্যটা জানতো না। মূলত ওই মশালগুলো জ্বালিয়ে রেখেছিল কাঙ্গুভা, যাতে উদিরান লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। সে একাই উদিরানের 500 সৈন্যর সাথে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। সেটা দেখে পূর্বা ভয় পেয়ে যায়। সে কাঙ্গুভাকে জিজ্ঞেস করে, তুমি একা 500 জনের সাথে কিভাবে লড়াই করবে? তখন কাঙ্গুভা বলে, কে বলেছে আমি একা? এই জঙ্গলের প্রত্যেকটা জিনিস আমাকে সাহায্য করবে। তার কথা শুনে পূর্বা অবাক হয়ে যায়। এরই মাঝে আরাথি সৈন্যরা জঙ্গলের ভেতর ঢুকে পেরুমাচির লোকেদের খুঁজতে শুরু করে। তখন কাঙ্গুভা তাদের মুখোমুখি হয়। পূর্বাকে সে আগে থেকেই একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল। এরপর সে ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। সে প্রথমেই ওই মশালগুলো তাদের দিকে একসাথে ছুড়ে দেয়। এতে অনেক সৈন্য পুড়ে মারা যায়। বাকিদেরকে কাঙ্গুভা নিজ হাতে শেষ করে ফেলে। এদিকে উদিরান জঙ্গল থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুনে মনে করে পেরুমাচির লোকেরা আর্তনাদ করছে। কিন্তু তাদের মধ্যে একজন তখন একটু খেয়াল করলেই বুঝতে পারে সেটা পেরুমাচির লোকের আওয়াজ নয়, সেটা তাদের সৈন্যদের আওয়াজ। উদিরান সেটা শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে সাথে সাথেই তার এক গোপন এজেন্টকে পাঠিয়ে দেয় জঙ্গলের ভেতর। এদিকে কাঙ্গুভা যখন সবার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন পূর্বা গিয়ে তাকে তার তলোয়ারটা এগিয়ে দেয়। যে ছেলেটা এক সময় তাকে মারতে চেয়েছিল সেই আজ তাকে বাঁচানোর জন্য তলোয়ার এগিয়ে দিচ্ছে। এটা দেখে কাঙ্গুভা ভীষণ খুশি হয়। সে বুঝে যায় পূর্বা তাকে ক্ষমা করে দিয়েছে। তাই সে দ্বিগুণ উদ্যমে ওই সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। এমন সময় উদিরানের পাঠানো সেই গোপন এজেন্ট গিয়ে পূর্বাকে একটা জালে আটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পূর্বা চিৎকার করে কাঙ্গুভাকে ডাকতে শুরু করে। সেই শব্দ শুনে কাঙ্গুভা দৌড়ে চলে যায় তাকে বাঁচানোর জন্য।
ততক্ষণে লোকটা পূর্বাকে নিয়ে জাহাজে উঠে পড়েছে। তখন উদিরান একটা দড়ি দিয়ে পূর্বাকে জাহাজের বাইরে বেঁধে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। সে খুব ভালো করেই জানতো পূর্বাকে বাঁচানোর জন্য কাঙ্গুভা অবশ্যই আসবে, আর তার ধারণা সঠিকও। কাঙ্গুভা সত্যি সত্যি জাহাজে পৌঁছে যায় পূর্বাকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় ভয়ঙ্কর হাঙরেরা পূর্বার উপর অ্যাটাক করার চেষ্টা করছে। এরই মাঝে উদিরানের সৈন্যরা তার উপর অ্যাটাক করে বসে। তবুও সে খুব কৌশলে পূর্বার হাতে একটা কুড়াল পৌঁছে দেয়, যাতে সেটার মাধ্যমে পূর্বা নিজের আত্মরক্ষা করতে পারে। সেই সাথে পূর্বা যাতে পানির মধ্যে পড়ে না যায় তাই সে ওই দড়িটা এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে। এভাবেই সে উদিরানের সব সৈন্যদেরকে পরাস্ত করে এরপর উদিরানের সাথে লড়াই করতে শুরু করে। তবে এক হাত বন্ধ থাকার কারণে সে ঠিকঠাকভাবে লড়াই করতে পারছিল না। সেটা দেখে পূর্বা তাকে ওই দড়িটা ছেড়ে দিয়ে লড়াই করতে বলে, কিন্তু কাঙ্গুভা কোনোভাবেই পূর্বাকে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। তখন পূর্বা কাঙ্গুভাকে বাঁচানোর জন্য নিজেই নিজের দড়িটা কেটে পানির ভেতর পড়ে যায়। পূর্বাকে বাঁচাতে না পারায় কাঙ্গুভা ভীষণ কষ্ট পায়, আর সেই কষ্টই দ্বিগুণ শক্তিরূপে উদিরানের ওপর আছড়ে পড়ে। সে তৎক্ষণাৎ উদিরানকে প্রাণে মেরে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্বজন্মে তো কাঙ্গুভা পূর্বাকে বাঁচাতে পারেনি, এই জন্মে কি ফ্রান্সিস জিটাকে বাঁচাতে পারবে? তার উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। জিটাকে যখন কমান্ডোরা ধরে নিয়ে যাচ্ছিল তখন ফ্রান্সিস খুব কৌশলে কোল্টের গলা থেকে ওই ট্র্যাকারওয়ালা নেকলেসটা খুলে ট্রাকের পেছনে ছুঁড়ে ফেলে। এরপর ওই ট্র্যাকারটা ফলো করতে করতে তারা পৌঁছে যায় কমান্ডোদের আস্তানায়। কমান্ডোরা তখন প্লেনে করে জিটাকে সেখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ফ্রান্সিসরা সবাই মিলে জিটাকে বাঁচানোর চেষ্টায় উঠে পড়ে লাগে। কিন্তু এসবের মাঝেই কমান্ডোরা জিটাকে প্লেনে তুলে সেখান থেকে রওনা হয়। কিন্তু এতেও ফ্রান্সিস হার মানে না। সে ওই প্লেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে যেহেতু সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল তাই ওই প্রতিকূল পরিস্থিতির সাথে সে লড়াই করে পারছিল না। একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে যেতে শুরু করে। এমন সময় কাঙ্গুভার একটা ভিশন চোখে ভেসে ওঠে তার। তখনই তার মধ্যে একটা অদ্ভুত শক্তি সঞ্চার হয়। সে সব কিছু ভুলে গিয়ে প্লেনের ওপরে চড়তে শুরু করে আর গেট দিয়ে ভেতরে ঢুকে ওই কমান্ডোদের সাথে লড়াই করতে শুরু করে। একটা পর্যায়ে সে সবাইকে হারিয়ে দিয়ে জিটাকে সেখান থেকে উদ্ধার করতে সফল হয়। ফ্রান্সিস সেখান থেকে জিটাকে নিয়ে বেরিয়ে আসার পর কমান্ডোদের মধ্যে একজন তাদের বসকে ফোন করে জানায় যে জিটা আবারও তাদের হাতছাড়া হয়ে গেছে। ঘটনাক্রমে সেখানে থাকা একটা সিসিটিভি ক্যামেরায় ফ্রান্সিসের চেহারাটা দেখা যাচ্ছিল। কমান্ডো সেই ছবিটা তার বসকে দেখিয়ে বলে, এই ছেলেটার নাম ফ্রান্সিস, এই লোকটাই জিটাকে ধরে নিয়ে গেছে। তখন তাদের বস বলে, ওর নাম ফ্রান্সিস নয়, ওর নাম কাঙ্গুভা। সেখান থেকে বোঝা যায় ওই লোকটাও নিশ্চয়ই ফ্রান্সিসের অতীতের সাথে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু লোকটা কে সেটা জানার জন্য আমাদের আবারও অতীতে ফিরে যেতে হবে। উদিরানের লাশটা আরাথিতে নিয়ে যাওয়ার পর সবাই এটা নিয়ে চিন্তা করতে শুরু করে যে তার চিতায় আগুনকে দেবে, কারণ তার তো কোনো ছেলেই বেঁচে নেই আর তার কোনো বংশধরও নেই। তাহলে পরবর্তী রাজাই বা কে হবে? এমন সময় তাদের মধ্যে একজন রক্তাঙ্গসনের নাম নেয়। রক্তাঙ্গাসন হচ্ছে উদিরানের দাসীর ছেলে, তবে বাবা ছিল উদিরান। কিন্তু দাসীর ছেলে হওয়ার কারণে সে কখনোই রাজকুমারের স্বীকৃতি পায়নি, যে কারণে রাজপরিবারের অন্য একজন সদস্যকে উদিরানের মুখাগ্নি করার দায়িত্ব দেওয়া হয়। লোকটা যখনই চিতায় আগুন দিতে যাচ্ছিল তখনই সেখানে রক্তাঙ্গাসন পৌঁছে যায়। সে উদিরানের চিতায় আগুন দিয়ে নিজেকে আরাথি রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে দেয়, কিন্তু কেউ তাকে রাজা হিসেবে মানতে রাজি হচ্ছিল না। তাই সে রাজ্যবাসীর মন জয় করার জন্য কাঙ্গুভাকে শেষ করার সিদ্ধান্ত নেয়। তাহলে কি এই দুই রাজ্যের মধ্যে আবারও কোনো ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে? কি হবে এর পরিণতি? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু গল্পটা একটা সাসপেন্সের মধ্য দিয়ে শেষ হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এর দ্বিতীয় পার্ট আসতে চলেছে। আপনাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, তাহলে দ্বিতীয় পার্ট আসার সাথে সাথেই তার এক্সপ্লেনেশন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।